আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সদ্য হয়ে যাওয়া ভারতের ইলেকশনকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনা বিরাজমান। কি হচ্ছে ভারতে, কি হবে সেটা নয়, বিশেষ একটা শ্রেণীর মাথা ব্যথার কারণ ধর্ম। ভাবছেন কিভাবে? হ্যাঁ, ওই যে ইসলামপন্থী সন্ত্রাসীরা, ওরা এই জামাত, হেফাজত, চরমোনাই, আব্বাসি, এই সকল ইসলামপন্থী সন্ত্রাসী যেগুলো উগ্রপন্থী মুসলমান, এরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করতে চায়। খিলাফত কি আপনারা জানেন? একটা সন্ত্রাসী কাঠামো, যেটি বাস্তবায়ন করা পৃথিবীতে সম্ভব নয়। এই বাস্তবতায় 1400 বছর আগে সেটা সম্ভব থাকলেও পৃথিবীর কোনো দেশে খিলাফত নেই। এবং আপনারা জানবেন আফগানিস্তানে এখন তালেবানিদের দখলে, কিন্তু তারা ওই খিলাফত পুরোপুরি পারেনি প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশে ওরা চায়, কারণ ওরা বিশ্বাস করে খিলাফত মানে শুধু মুসলমানদের ল্যান্ড হবে। তো এই দেশে শুধু মুসলমানরাই থাকবে, মুসলমানদের মধ্যে আবার ভাগ আছে। এই মানে মুসলমানরা ধরেন ক্ষমতা নিয়ে নিল, তারপরে যে সন্ত্রাসীরা সবচেয়ে বেশি সন্ত্রাসী এগিয়ে থাকবে তারা নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে ডিক্লেয়ার করবে, আর বাকিরা সব বাতিল। তো সাচ্চা মুসলমানরা ক্ষমতা দখল করবে এবং বাকিদের মারতে থাকবে, যেভাবে পাকিস্তানে, আফগানিস্তানে আপনারা দেখেন তারা মারামারি করে। ওই যে টিটিপি, আরও তালেবান ফালিবান, এই গ্রুপ ওই গ্রুপ মারামারি করে। মসজিদের মধ্যে প্রত্যেক দিনই প্রায় বোমা হামলা টামলা হয়, নিজেরা মারামারি করে। তো সেই মারামারিটা বাংলাদেশে করবে, কিন্তু ভারত সহ অন্যান্য দেশ যেখানে মুসলমানরা মাইনরিটি, সেখানে হইতে হবে সেকুলারিজম, সেখানে বামপন্থীদের ভোট দিতে হবে, হ্যাঁ, সেখানে লিবারালদের দেখতে হবে। হিপোক্রেসির লেভেল দেখেন। বাংলাদেশে হবে ডানপন্থীদের দখল চলবে, আর যেখানে মাইনরিটি মানে মেজরিটি হইলে আমার, আর মাইনরিটি হইলেও আমার, ওই পাল্লায় ভারতকে তারা মাপতে চায়। বিজেপিকে তারা বলে উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল। এখন যদি আপনি পৃথিবীর কোনো ডানপন্থী দলকেই ইসলামীর ডানপন্থীর সাথে তুলনা করেন, তাহলে বলতে হবে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা। ইসলামিক সন্ত্রাসীদের চেয়ে আর কোনো ধর্মীয় সন্ত্রাসী পৃথিবীতে নাই, আপনি একটাও পাবেন না। আপনি গুগলে সার্চ করেন পৃথিবীর সবচেয়ে খতরনাক জঙ্গি সংগঠনের নাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, জেমিনাইকে জিজ্ঞেস করেন, 100টার মধ্যে একটা দুইটা পাইলেও পাইতে পারেন অমুসলিম, মানে ইসলামিক সন্ত্রাসী ছাড়া অন্য কেউ। অনেকে বাংলাদেশের প্রগতিশীলরা বিজেপি আর জামাতকে এক করে দেখেন, আমি একমত নই। জামাতের সন্ত্রাসীদের ধারে কাছেও বিজেপির সন্ত্রাসী আরএসএস এরা যাইতে পারবে না। ইসলামিক সন্ত্রাসবাদ পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, ইসলামিক উগ্রপন্থীদের চেয়ে উগ্র আর অন্য কোনো ধর্ম, জাতীয়তাবাদ নাই, সম্ভবই না। কারণ অন্য কোনো ধর্ম আমার জানা মতে ধর্মীয় দিক থেকে আপনাকে জিহাদ করতে বলে না, হুরের লোভ দেখায় না, অন্যান্য বর্বরতার ডাক দেয় না, অর্থাৎ জাস্টিফিকেশন নাই। ব্যক্তি কেবল সে হয়তো জয় শ্রীরাম বইলা একজনকে পিটাইতে পারে, কিন্তু এই পারমিশনটা তার ধর্ম দেয় না, তাকে উস্কে দেয় না, বৈধতাও দেয় না আমার জানা মতে, আমি যতগুলো ধর্মগ্রন্থ পড়েছি। তো ইসলামিক সন্ত্রাসবাদীদের সাথে অন্য কারোর তুলনা হবে না। এইবার ভারতের ডানপন্থার উত্থান, এটি ইতিবাচক নাকি নেতিবাচক সেটি সময় বলে দেবে। আমার বক্তব্য সহজ, যেটি আমি দেখছি সেটি আমাকে মেনে নিতে হবে। বাংলাদেশের উগ্রপন্থীরা ভারতকে শুধু বলছে না যে ওইখানে আমরা সেকুলারিজম চাই, ওখানে বিজেপি আসতে পারবে না, তারা ভয়ঙ্কর একটা ডাক দিচ্ছে যে পশ্চিম বাংলায় বা ভারতের কোথাও মুসলমানরা নির্যাতিত হলে এই দেশের হিন্দুদের নির্যাতন করবে। এনায়েতুল্লাহ আব্বাসী নামক এই ধর্মীয় সন্ত্রাসীকে চেনেন, ধর্মীয় সন্ত্রাস ছড়ানোর অপরাধে ব্রিটেন থেকে তাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়েছিল, যদিও তৎকালীন আওয়ামী লীগ তাকে উন্মুক্ত অবস্থায় রেখেছে, তার জায়গা হওয়া উচিত ছিল জেলে। আবার মব সরকারের কথা বাদ দেয়, তারা তো এদের পৃষ্ঠপোষকতা করেছে, বর্তমান বিএনপিও তাদের লাগাম টেনে ধরছে না। সে ফেক নিউজকে, গুজবকে বাস্তবতা দিচ্ছে এবং বলছে ভারতের পশ্চিমবঙ্গে নাকি মসজিদ ভাঙা হয়েছে, গরু কি হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। যদিও তাদের জামাতপন্থী ইসলামিক সন্ত্রাসীদের পরিচালিত কয়েকটি সো কল্ড ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান আছে, তাদের মধ্যে একটা একটু ভালো ফ্যাক্ট ওয়াচ, যদিও ওইটার মধ্যে কয়েকটা জামাতি আছে, আমি তাদের চিনি। আর বাকি ওই রিউমার স্ক্যানার বলে, ডিসেন্ট ফিসেন্ট, অনেকগুলো দোকান, এরা সবকটাই জামাতি এবং ইসলামিক সন্ত্রাসী বিশ্বাস করে। তাদের অ্যাডমিনরাও তাই, তারাও পর্যন্ত বাধ্য হচ্ছে যে এই গুজব ডিবাং করতে, এবং তারা বলছে সবাই কিন্তু এগুলো সব গুজব। পাকিস্তানের ভিডিওকে, আফগানিস্তানের ভিডিওকে, বাংলাদেশের ভিডিওকে পশ্চিমবাংলার ভিডিও হিসাবে চালিয়ে দিচ্ছে, শুধু
ইন্টারনেটে সন্ত্রাস ছড়াচ্ছে না, আব্বাসি সেগুলোর বৈধতা দিয়ে সত্য হিসাবে প্রচার করে বলছে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হত্যা করবে। শুনুন প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কোন ধরনের কথা। যদি পশ্চিম বাংলায় মুসলমানদের ক্ষতি করা হয় তাহলে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চালানো হবে, এবং এটার ডাক এই উগ্রপন্থী দিচ্ছে, তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না। যদিও পশ্চিমবাংলায় এমন কিছু ঘটেছে বলে আমি দেখিনি, দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে। আমি শুনেছি মুসলমানরা নিজেরাই লাউড স্পিকারের ভলিউম কমিয়ে দিয়েছে। তারা যে মাস্তানিগুলো করে বেড়াতো পশ্চিমবাংলায়, আমি তো এখানে ছিলাম, আমি দেখেছি তাদের বর্বরতা, মমতা তাদের দিয়ে এই নোংরামিগুলো করাতো। তো এখন যেহেতু বিজেপি ক্ষমতা এসেছে, তাদের অপরাধ এখন আর কেউ ছাড় দেবে না, তাদের হেলমেট পরতে হবে তাদের নিজের নিরাপত্তার জন্য। মমতা বলতো যে টুপি থাকলে হেলমেট লাগে না, মানে টুপি মাথা বাঁচাবে। যদিও বিজেপি তাদের উপকারই করবে, মুসলিম এরিয়াগুলো নোংরা করে রাখতো, ট্রাফিক আইন মানতো না, এখন তাদের মানতে হবে। পুলিশ প্রশাসনে যে মুসলমানরা চাকরি করতো, তারা নিজেদেরকে শিডিউল কাস্ট দেখিয়ে বা সংখ্যালঘু দেখিয়ে নানান ধরনের দুর্নীতি করতো। আমি কলকাতার প্রেসিডেন্সি সেন্ট্রাল কারেকশনাল হোমে 6 মাস জেল কেটেছি, সেখানে জেলার ছিল একজন মুসলমান, এবং সে কত বড় বদমাশ ছিল সেটা তো আমি দেখেছি। নাম ঠিকানা এগুলো মানে তার পদবি দিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে বলবো কতটুকু কীভাবে দুর্নীতি করে, এবং সে এই মমতার ক্ষমতাকেই ইয়ে করতো আর কি। আমি মুসলমান, আমি আমার জন্য 7 খুন মাফ। তো প্রিয় বন্ধুগণ, আব্বাসি যে এই কথাগুলো বললো, এটার ভয়াবহতা কতটুকু আপনি ভাবতে পারছেন না। এই বিষয়ে আমি যখন ঘাটাঘাটি করছিলাম আব্বাসি সহ আরও কয়েকটা সন্ত্রাসীর, আমি দেখাবো। আপনারা জানেন মামুনুল হক নামের এক সন্ত্রাসী আছে, এই আব্বাসির মতো একই কথা কিন্তু কিছুদিন আগে মানে মব সরকারের আমলে বা শেখ হাসিনার সরকারের আমলে বলেছিল। অর্থাৎ এই মোল্লা মুন্সিদের বক্তব্য কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সুপরিকল্পিত হিন্দুদের উপরে গণহত্যা চালানোর এক নীল নকশা, এবং তারা কিন্তু ভারতের মাটিতে থাকা মুসলমানদেরকে সন্ত্রাসী হওয়ার জন্য ডাক দিচ্ছে। এটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রথম কথা হচ্ছে যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনা, সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ভারতে কি মুসলমানদের মসজিদ ভাঙা হয়েছে? এইভাবে একের পর ওই ঘটনায় প্রায় 30 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছে, যার মধ্যে ইসকন থেকে শুরু করে অন্য অনেক অনেক ধর্মাবলম্বী ছিলেন। তো সেইটার পাল্টা প্রতিক্রিয়া না। সর্বশেষ তিনি কানেক্ট করেছেন দীপুচন্দ্র দাসের ঘটনাটি। ভারতে এরকম কিছু ভারতে ঘটলে বাংলাদেশে হিন্দু একজন বেঁচে থাকতেন কিনা আমি জানি না। বা ধরুন ওই বাবরি মসজিদের ইস্যুটাও খুব, মানে এখনও বাবরি মসজিদ ভুলতে পারে না ইসলামিক সন্ত্রাসীরা। ভারতের অবস্থান কি? তারা গুজব ছড়িয়ে হলেও ভারতের ঘটনা এটা ওইটা বাংলাদেশের হিন্দুদের নির্যাতন করতে চায়। এই যাবৎ প্রায় 3 কোটির বেশি বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে ভারতে গেছেন। মুসলমান একজন এসেছেন? আমি তো এমন কোনো মুসলমানকে চিনি না যিনি ভারত থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। আর আব্বাসির এই কথা যদি আপনি ধরেও নেন, তাহলে প্রশ্ন আসে, পশ্চিম বাংলায় প্রায় 3 কোটি মুসলমান রয়েছেন, বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু, 1.5 কোটি হবে না, ধরলাম 1.5 কোটি। তো এই ইসলামিক সন্ত্রাসীরা যদি বাংলাদেশের হিন্দুদের নির্যাতন চালিয়ে ভারতে যেতে বাধ্য করে, তাহলে ভারত যদি ওইখান থেকে 3 কোটি পশ্চিমবাংলার, ভারত না পশ্চিমবাংলার মুসলমানদেরকে পাঠিয়ে দেয়, এই মোল্লা এই আব্বাসি জায়গা দিবি কই? তোর তো নিজেরই থাকার জায়গা নেই, হ্যাঁ? আর যদি ভারত বলে নো, কান্ট্রি টু কান্ট্রি কথা হবে, অ্যাপল টু অ্যাপল। ভারতে প্রায় 20 কোটি মুসলমান রয়েছেন, আরও বেশি হবে। বাংলাদেশে হিন্দু রয়েছেন 1.5 কোটি। 1.5 কোটি হিন্দু যাবে, 20 কোটি আসবে। এই মোল্লা 20 কোটি জায়গা দেওয়ার ক্ষমতা আছে? নাই। তাহলে এই উগ্রতার মানে কি? এটা দিয়ে কি বুঝাইতে চায়? সরাসরি সন্ত্রাস। লিমনের ব্যাপারে একটু বলে রাখি, তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সেই বিষয়ে আপনাদের মতামত জানবেন। আমি 2017 সালে যে মামলাটি খেয়েছিলাম, আমার বিরুদ্ধে যে মামলা হয় 57 ধারায় ধর্মীয় অনুভূতির আঘাত, সেই মামলার তিনি কিন্তু 1 নম্বর আসামি। লিমন নিরীহ টাইপের লোক, তিনি শুধু বলৎকারের প্রতিবাদ করেছিলেন। ধর্ম নিয়ে মারামারি, ঘৃণা ছড়ানো বা কাউকে আঘাত করার ইচ্ছা তার কোনো কালেই ছিল না। তো তাকে 1 নম্বর আসামি করা হয়, আমাকে 2 নম্বর আসামি করা একই মামলার। কারণ আমার নানাবাড়ির এলাকায় লিমনের বাড়ি, এবং লিমন একটি রাজনৈতিক দলের বেশ পরিচিত মুখ, এবং বেশ মানে সাহসিকতার সাথে রাজনীতি করেছিলেন। তো লিমনের সাথে যেহেতু আমার চলাফেরা হতো, ওঠা বসা হতো, চিন্তাশীল মানুষ, এলাকার লোকজনের ধারণা ছিল, বিশেষ করে চরমনায়ের, যে লিমনকে আমি নাস্তিক বানাইছি। তো 2 নম্বর আসামি হিসেবে আমার নাম, যদিও আমরা ওই যে অভিযোগ আমাদের করা হয়েছে ওইগুলো আমরা করি নাই। এই 17 সালে মামলা খাওয়া, বাংলাদেশ
থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া। আমি খড়কুটো অনেক কিছু ধরে অনেক কষ্টে ভারতে আশ্রয়ে থাকতে পারলেও লিমন পারেননি, কষ্ট করতে পারেননি। এরকম কষ্ট তিনি আগে করেন নাই। তো তিনি বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং 2 বছরের মতো জেলে ছিলেন। তারপরে এখন যদিও তিনি একটি পশ্চিমের দেশে আছেন, নিরাপদে আছেন। লিমন তার মতো স্বভাবজাত তিনি ভিডিও আপলোড করেন, আপনারা চাইলে দেখতে পারেন। তো লিমন একজন সাফারার, ভিকটিম, এবং আমার বন্ধুবর যেটা বললাম অত্যন্ত ভালো বলেন। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে হয়তো তিনি ওইরকম বাকপটু নন, কিন্তু তিনি তার শির দ্বারা সোজা রেখে কথা বলে যান। আপনারা চাইলে তাকে দেখতে পারেন। এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল। এবার আব্বাসির ওই বাস্তবতা, সন্ত্রাস উস্কে দিয়ে তারা মূলত ঘৃণাই ছড়ায় এবং এই দেশের মানুষের ক্ষতিই করবে, বাংলাদেশের মানুষের। এবং মামুনুলের ব্যাপারটা দেখেন, বর্ডার পয়েন্ট টু বি নোটেড, এই বর্ডারে যারা মুসলমানরা রয়েছেন তাদের যদি অস্ত্র লাগে, জঙ্গি লাগে, তাহলে মামুনুল সাপ্লাই করবে, এই কথা সে বলেছে। এটা কত বড় ধৃষ্টতা ভেবেছেন? বর্ডারে কি হয়? গত 2 দিন ধরে কথা হচ্ছে যে বর্ডারে 2জনকে মেরে ফেলেছে। হ্যাঁ, মেরেছে বিএসএফ, একজন নারী একজন পুরুষ, এবং তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছিল বা কোনো একটা ঘটনার সাথে যুক্ত বলে সন্দেহ করেছে, তাই মেরেছে। এটা কি ভালো করেছে? ভালো খারাপ বিচার আমি করবো না, এটা আদালত করবে। বাস্তবতা, বর্ডার আমি দেখেছি 4-4 বার বর্ডার ক্রস করে জীবন বাঁচাতে ভারতে যাওয়া এবং ফিরে আসা। আমি জানি বর্ডারে কি হয়। বর্ডারে এমনি এমনি গুলি করে না। এই কথাটি আমি একটু পরে বলছি। চলুন আমরা বাংলাদেশের সিকিউরিটি ফোর্স যারা আছেন বর্ডারে, যাদেরকে বিজিবি বলা হয়, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তো সেই বিজিবি সদস্য ভিডিও ধারণ করেছেন কিভাবে ভারতের সীমানায় ঢুকে বাংলাদেশিরা মাছ ধরে বা অন্যান্য কাজ করে, যেটি ঠিক নয়। আপনি যাবেন, তার কাটা কাটতে যাবেন, ওখানে যে গরু ছাগল চড়াবেন, মাছ ধরে আনবেন, চোরাকারবারির সাথে যুক্ত থাকবেন, সেই তুলনায় কয়জনকে ওরা গুলি করে? আমি প্রত্যেকটা জীবনকে মূল্যায়ন করতে চাই, বিচার বহির্ভূত কোনো হত্যাকে সমর্থন করি না, কিন্তু আমার দেশের নাগরিকের দোষটা তো আমাকে দেখতে হবে। আমার নিজের দোষ অন্যের ঘাড়ে চাপালে তো হবে না ভাই। পাছা দিয়ে ভাই আপনি পাহাড় ঠেলতে পারবেন না, যতই চেষ্টা করেন। আর এই জঙ্গিগুলো, ইসলামিক সন্ত্রাসীগুলো যতই হিন্দু বিদ্বেষকে অন্যভাবে চরিতার্থ করতে চায়, এটা দিয়ে বাস্তব সমস্যার সমাধান হবে না। আমাদের এতই হাডাম বাংলাদেশের, তাহলে উচিত ভারত পাকিস্তানের বর্ডারের দিকে তাকানো। 2 পক্ষের কাঁটাতার আছে। ভারত চায়নার বর্ডারে দেখেন 2 পক্ষের কাঁটাতার আছে। তো বাংলাদেশ কেন কাঁটাতার বসায় না? না, ওইটা বসাবে না। বাংলাদেশ কাঁটাতার বসাইলে যেটা হইতো, এই কাছাটা মাইরা লুঙ্গিতে যেভাবে চলে যায় ওইভাবে যেতে পারতো না। দেখেন, চোরা কারবারির সাথে উভয় দেশের লোকই জড়িত থাকে। ভারতীয়রা বাংলাদেশে ঢুকে এই অপরাধ, ওরা এমনি অপরাধী চোরা কারবারি, কিন্তু ওরা বাংলাদেশে ঢোকে না, কারণ তাকে কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ঢুকে যদি বিপদে পড়ে দৌড়ে এসে কাঁটাতারে আটকাইতে হবে। আর আমাদের বাংলাদেশে তো সেই সমস্যা নাই। সাহসী যোদ্ধারা চলে যায় ওইখানে, কাঁটাতার কাছ থেকে নিয়ে এসে আসার সময় গুলি খায়। বাংলাদেশে কাঁটাতার থাকলে ওইভাবে বাংলাদেশের এই 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 চোরাকারবারিগুলো বা অসৎ লোকরা বা গরু ছাগল ওইভাবে যেতে পারতো না খুল্লাম খুল্লা। নোম্যান্স ল্যান্ড যেভাবে থাকার অন্যান্য দেশে ওইভাবেই থাকতো না। সেটা করবে না, কিন্তু দোষটা ভারতের দেবে। নিশ্চয়ই 2-1টা ঘটনায় দোষ আছে, কিন্তু সেটা ওইভাবে ঢালাও না। কোনো সেনা সদস্য বলেন, বর্ডার সিকিউরিটি গার্ড, তারা তো ভাই মানুষ, তাদেরও আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন রেখে জঙ্গলে পাহারা দেয়, আপনারা মাইরা তার কোনো লাভ আছে? যখন তাকে যে জবাবদিহি করতে হয় না, ব্যাপারটা এরকম না। যে কোনো হত্যায় তার এটা তদন্ত হয় এবং অনেক ক্ষেত্রে বিচারও হয়। আমার সমস্যা আমাকে বুঝতে হবে। মূল সমস্যা ইসলামিক সন্ত্রাসীরা এইভাবে উস্কে দেয় বর্ডারে। দেখুন, তারা হুমকি দিচ্ছে, মামুনুল হুমকি দিল যে ভারতের বর্ডারে থাকা মুসলমানদের মধ্যে যারা জঙ্গি তাদের তারা সর্বাত্মক সহায়তা করবে। তো আপনি লুঙ্গি কাছামারে ওখানে যাচ্ছেন, বর্ডার সিকিউরিটিতে যারা রয়েছে বিএসএফ, সে আপনাকে সন্ত্রাসী মনে করবে না, তার গ্যারান্টি কি? আমি যেটা বলছিলাম প্রিয় বন্ধুগণ, ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ করে খুব একটা লাভ নেই। মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় যে আমরা ভারতের পেটের ভেতরে আছি। আর পেটের ভেতরে থাকা, আপনার পেটের দিয়ে কল্পনা করেন, খারাপ কিছু থাকলে আপনাকে হয় বমি করতে হবে অথবা হজম করতে হবে। ভারত যদি মনে করে যে এটা তার জন্য বিপদ, হয় বমি করবে অথবা হজম করবে। বমি করলেও আমাদের বঙ্গোপসাগর, হজম করলে আমরা গাজা। এটা বাস্তবতা। আর যদি কোনোভাবে হজম এবং বমি কোনোটাই না করতে পারে, তাহলে পেটের ভেতরে থেকে শরীরটাকে খারাপ করা যাবে। ভারতের অনেকগুলো স্টেট যদি এই তালিবানি জঙ্গিদের মতো আফগানিস্তান বা সিরিয়া বা গাজার মতো এরকম জঙ্গি থাকে, হামাসের মতো, তাহলে এখানে বসে বসে এই সুইসাইড বোম হিসাবে যে হিউম্যান বোম যেগুলো আছে আত্মঘাতী, হুরের লোভী, এদের পাঠাবে মিজোরাম, আসাম, পশ্চিমবাংলায় যায় অমুক জায়গায় যায় বোম আমারও।
তো এটা ভারতের জন্য ডিস্টার্বিং, আর এটা করলে ভারত মিলিটারি অপারেশন চালালে এটা তো খুব বুঝতেই পারছেন সীমা অনুযায়ী এটা স্বাভাবিক। মিয়ানমারের সাথে যদি আমরা যুদ্ধ চাই এটা হাড্ডাহাড্ডি হবে। আর যদি আমাদের পাশে কোনো ছোট দেশ থাকতো, ধরেন সেন্ট মার্টিন নিয়ে গেছে আমেরিকা, তো ওইটা আমাদের দখল করতে খুব একটা কষ্ট হবে? মানে ল্যান্ড অনুযায়ী চিন্তা করেন, ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। ভারত আমাদের একটা বড় রাষ্ট্র, কিন্তু ভারত সেই তুলনায় প্রতিবেশী হিসেবে অত্যন্ত ভালো আমি মনে করি। কারণ কি, কই আপনারা না বললেন ভারত মানে ভারতকে সব দিয়ে দিচ্ছে শেখ হাসিনা, ভারতের গোলামি চুক্তি, একটা চুক্তি মব ইউনুস দেখাইতে পারলো না কেন? 2 বছরে তো একটা চুক্তি দেখাইতে পারলো না। এখন বিএনপি আছে, দেখাক। আওয়ামী লীগ খারাপ বুঝলাম, আমাকে প্রমাণ দেন। দিতে পারলেন না তো। অথচ আমেরিকাকে সবই দিয়ে দিল, বাংলাদেশের সার্বভৌমত্ব এখন আমেরিকার হাতে। আমরা কি করব না সব আমেরিকার হাতে। এই মব ইউনুস কি করেছে? দেশটার 12টা বাজায় দিয়ে গেছে। তো গোলামের চুক্তি কারা করে? শেখ হাসিনা তো রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আসলেই, আমি এখন বুঝি তার মর্মটা। দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, আমাদের অনেককেই নির্যাতন করেছেন, আমাদের ক্ষোভ ছিল নিঃসন্দেহে, কিন্তু দেশের প্রশ্নে তিনি অত্যন্ত সফল ছিলেন। এই যে দেখেন না, হামে আমার দেশের 400+ এই ভিডিওটি রেকর্ড করার সময় মারা গেছে, কোনো জবাবদিহিতা নাই। শেখ হাসিনা কীভাবে কোভিড-19 মোকাবেলা করেছিলেন আমরা জানি। আবার দেখেন এই যে চুক্তি ফুক্তি কত এই আমেরিকার হুমকিতেই তো ওনার মানে উনি মানলেন না, সেন্ট মার্টিন দিলেন না, এটাই তো বাস্তবতা। এখন দেখলাম তো আমেরিকার সাথে সকল গোলামি চুক্তি ডিসক্লোজ করা যাবে না এমন চুক্তি করা হলো। তো যারা দেশকে ভালোবাসেন মনে রাখবেন, প্রতিবেশী হিসেবে ভারত আমাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। বরং তার সাথে আমরা যখন খারাপ করেছি, 7 সিস্টার্স খেয়ে ফেলবে এই হুমকি দিয়েছি, সে আস্তে করে ভিসা বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, আর অন্যান্য চুক্তি যেগুলো আমাদের স্বার্থে ছিল সেগুলো বন্ধ করে দেওয়ার পরে আমাদের অবস্থা তখন 12টা। দেখতে পাচ্ছেন গার্মেন্টস সেক্টর কোথায় চলে গেছে। বাংলাদেশের সামনে ভবিষ্যতে অনেক কালো অধ্যায় রয়েছে, এবং বুদ্ধিমানের কাজ হবে ভারতের সাথে ঝামেলা না যাওয়া। কারণ প্রতিবেশীকে ডিস্টার্ব করে আপনি ভালো থাকতে পারবেন না। গাজার দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, মানে অনেকগুলোই আপনি খেয়াল করতে পারবেন। সর্বশেষ ইরানের দিকে তাকান, অন্যান্য মুসলিম দেশও তার পাশে নাই। তো ভেবেচিন্তে করি আমরা যে এই ঘৃণায় কোনো লাভ হবে না, সেই ঘৃণা করা যাবে না। আর অবশ্যই ধর্মীয় ঘৃণা তো নয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, ওনার স্ত্রীকে কটূক্তি করেছে, কত কল্লাই থাকবে না। ফরহাদ মজার তো আর বিদেশে যায়নি। ফরহাদ মজারের হাতে খুন লেগেছে, পিনাকির হাতে খুন মানে রক্ত লেগেছে, ইলিয়াসের হাতে রক্ত লেগেছে, এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসীদের যে দল আছে প্রতিটা সন্ত্রাসীর হাতে রক্ত লেগে গেছে। কারণ এই 2-3 লাখ হলো পুরোটাই জঙ্গি এবং পুরোপুরি সংঘবদ্ধ। এরা সংঘবদ্ধ 71-এর আপনার ঘাতক বাহিনীর। এরা উত্তরাধিকার। ইউনুসের পরপর যে 2-3টা ক্রিমিনালের নাম নিতে হবে, এর মধ্যে ফরহাদ মজার থাকবে, মাহমুদুর রহমান থাকবে, পিনাকি থাকবে, ইলিয়াস থাকবে, কনক সারোয়ার থাকবে। দলে দলে লাল বদররা তাদের ভুল স্বীকার করছে যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত হয়ে তারা ভুল করেছে। আমি ফেসবুক খুললে প্রতিদিনই এরকম 2-1 জনকে পাই যারা কোথাও ইন্টারভিউ দিচ্ছে, কোথাও স্বীকার করছে। আপনাদেরও নিশ্চয়ই এটা চোখে পড়েছে। এই যে লাল বদরগুলো ফিরে আসছে, এরা হলো সংবেদনশীল, এরা বুদ্ধিমান, এবং এরা সত্যি সত্যি বিবেচনা বোধ সম্পন্ন মানুষ। কিন্তু দেখুন, অনেক লাল বদর কিন্তু এখনো ফিরে আসেনি। মূলত এই ভিডিওটা তাদেরকে নিয়ে, যে এখনো যে অনেক লাল বদর রয়ে গেছে ফিরে আসেনি, এবং যারা কোনোদিন ফিরে আসবে না তাদের রহস্যটা কি সেটা একটু আমরা আলোচনা করে দেখি। আমরা জুলাই জঙ্গি উত্থানের পরপরই অনেককে দেখেছি তারা ফিরে এসেছে। তারা এই ভিডিওতে আমি লাল বদর শব্দটা প্রথমে ব্যবহার করেছি, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে লাল বদর শব্দটা আমি খুব তীর্যকভাবে ব্যবহার করতে চাই না। কারণ আমরা অনেককে ফিরে আসতে দেখেছি। আপনারা দেখেছেন যে প্রফেসর কলিমুল্লাহ, উনি জঙ্গি উত্থানের একেবারে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন জঙ্গিদের পক্ষে, এবং বারবার বলেছেন আমার 2 ছাত্র শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ। এই 2 আত্মঘাতী জঙ্গিকে শহীদ বলে বলে কলিমুল্লাহ সাহেব পরবর্তীতে, কেউ বলে যে ইউনুস তাকে গুরুত্ব দেয়নি বা কিছু একটা, তিনি ইউনুসের বিরুদ্ধে কিছু কিছু কথা বলা শুরু করলেন। তারপরে কিন্তু এই ইউনুস কিন্তু ওনাকে গ্রেফতার করে কিন্তু জেলে ভরে দিয়েছে, এবং আজ পর্যন্ত উনি কিন্তু বের হতে পারেননি। জুলাই জঙ্গি উত্থানের পরপরই বেশ কিছুদিন পর সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্না, উনি
মোটামুটি এক গঠনমূলক সমালোচনা শুরু করেন ইউনূসের। এবং পান্না যথেষ্ট একজন প্রগতিশীল মানুষ, ফলে উনি এই জঙ্গিদের এইরকম বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে চলে যাওয়া সেটা ওনার ভালো লাগেনি। কিন্তু এবং এই জঙ্গিদের যে বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার, যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে আজমি, ব্রিগেডিয়ার আজমি, সে কিন্তু এই সাংবাদিক পান্নাকে জেলে নিল, অর্থাৎ সে বলল আর ইউনূস জেলে নিল। তারপরে আমরা সাংবাদিক আনিস আলমগীরকে দেখলাম। ইনারা দুইজনই এখন যথেষ্ট জনপ্রিয় সাংবাদিক এবং তাদের কথা আমরা জানি। এরা অনেকেই বলেছিলেন যে মানে জুলাই জঙ্গি উত্থানের পর তারা বলেছিলেন যে শেখ হাসিনা আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না, অনেকে লিখেছেন। কিন্তু তারা কিন্তু খুব দ্রুত তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা যথাসময়ে তাদের অবস্থান পরিবর্তন করেছেন। আরো কত জুলাই জঙ্গি সমর্থক আছে আমরা এখন টেলিভিশনে দেখি, যেমন আপনার সাবেক সচিব আবু আলম খান, এরকম অনেকেই আছেন। এরা সংবেদনশীল মানুষ না হলে এবং জুলাই জঙ্গি উত্থানে এদের বিশেষ কোনো আপনার স্বার্থ জড়িত না থাকলে এরা কিন্তু ফিরে আসতে পারতেন না। কিন্তু একইভাবে দেখেন ফরহাদ মজহারের কি হলো, সলিমুল্লাহর কি হইল, নুরুল কবিরের কি হলো, এই যে বড় বড় বাঘা জুলাই জঙ্গিদের সমর্থক লাল বদর, তারা তো কেউ ফিরে আসেনি এবং এরা ফিরেও আসবে না, এদের ফিরে আসার কোনো সুযোগও নাই। লাল বদরদের মধ্যে নুরুল কবির একটু চেঞ্জ হতে পারে, সে যাতে তার স্পেস সে রেখে দিয়েছে কথাবার্তায়, কিন্তু বাকিদের তো এই সুযোগটা আসলে নাই। ফরহাদ মজহার এই যে একদিন না 2 দিন আগে আপনার আমি দেখলাম সে বলছে যে বাংলাদেশ 5 আগস্ট রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশে আমেরিকা, তারপর থেকে বাংলাদেশ আমেরিকার হাতে, বাংলাদেশ কারো হাতে নাই। ফরহাদ মজহারের এই ভিডিও দেখার পর আমাদের অনেকেরই চরম ক্রোধ হয়েছে, আমরা ক্রুদ্ধ হয়েছি, কারণ এত বড় একটা ক্রিমিনাল কিছুদিন পর তার পরিবর্তন হয়, তার অবস্থানের পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়। কি চায়? আসলে চায় তাদের একটাই এজেন্ডা, বাংলাদেশটাকে 71-এর স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণীর হাতে তুলে দিলে এই জঙ্গি মৌলবাদী শ্রেণী ফরহাদ মজহার জাতীয় যেগুলো আছে সেগুলোকে তারা তাদের গাইড হিসাবে রাখবে, সম্মান দিবে। তা আমার এটা মনে হয় না ফরহাদ মজহার পিনাকির ক্ষেত্রে অন্তত এটা সত্য না, কারণ হলো জঙ্গি মৌলবাদী শক্তি ক্ষমতা কনসলিডেট করার সাথে সাথে এদেরকে কিন্তু এদের কল্লাটা ফেলে দিবে। পিনাকির কল্লা তো ফেলতে পারবে না সামনে না পেলে। ফরহাদ মজহার তো আর বিদেশে যায়নি, তার যে অপকর্ম সারা জীবনের, এবং সে যে নাস্তিক হিসাবে শুধু স্বীকারতো না, সে কবিতা লিখে রেখেছে নাস্তিক হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, ওনার স্ত্রীকে কটূক্তি করেছে। এইসব কবিতা তো জঙ্গিরা সব জায়গায় তাদের পকেটে নিয়ে রেখে দিয়েছে, তাদের আলমারিতে রেখে দিয়েছে সময় মতো বের করার জন্য, তো কল্লাই থাকবে না। এইটা জেনেও কিন্তু এই ক্রিমিনাল তার যে প্রভাব সমাজে সামান্য কিছু কলমের জোরে, বুলির জোরে সে সমাজে যেই প্রভাব বিস্তার করতে পেরেছে, এই প্রভাবের জোরে সে যেই করে হোক রাষ্ট্রটাকে জঙ্গিদের হাতে তুলে দিবে। তার বিশ্বাস যে এটা করে দিলে জঙ্গিরা তার প্রতি কৃতজ্ঞ থাকবে। হ্যাঁ, কৃতজ্ঞ আছে, এখন অনেকদিন থাকবে। জঙ্গিরা ততদিন কৃতজ্ঞ থাকে যতদিন তাদের উদ্দেশ্যটা সফল না হয়। সফল হলে তো তারা আবার কে নাস্তিক কে আস্তিক এই খোঁজ খবর নেওয়া শুরু করবে, তখন তো আর ফরহাদ মজহার ওইখানে টিকতে পারবে না। কিন্তু না, এই ক্রিমিনালকে ওইটা করেই যেতে হবে। বাংলাদেশে যত ক্রিমিনাল তৈরি হয়েছে, আমি মনে করি ইউনূসের পরপর যে 2-3টা ক্রিমিনালের নাম নিতে হবে, এর মধ্যে ফরহাদ মজহার থাকবে, মাহমুদুর রহমান থাকবে, পিনাকি থাকবে, ইলিয়াস থাকবে, কনক সারোয়ার থাকবে, হ্যাঁ ওই যে ইয়ে তো থাকবেই, আসিফ নজরুল, এগুলো থাকবে, এনসিপির সব জঙ্গি থাকবে। কিন্তু ফরহাদ মজহারকে একটা স্পেশাল ওয়েতে কিন্তু দেখতে হবে, কারণ হলো এই জঙ্গিটা সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারে কেন? সে বাণীতে খুব ভালো, গুলিতেও ভালো, সে লেখায়ও ভালো। আমার এই অবাক কোনোদিন যাবে না যে বিশেষ করে ফরহাদ মজহার আর পিনাকির জন্য যে এই 2টা মানুষ মেধাবী হয়ে তাদের সকল সম্ভাবনা থাকা সত্ত্বেও কোন শয়তান এদের ব্রেইনে কাজ করে যে এরা বাংলাদেশের সাথে এইরকম মানে ক্ষতিকারক ব্যবহারটা করলো।
অথচ সব খুলে যদি আমরা দেখি যে কারণটা, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কারণ একটাই পাওয়া যায়, যেটা সবচেয়ে বিশ্বাসযোগ্য হয়, সেটা হলো যে প্রভাব, মানে রাষ্ট্র যদি, তারা যদি তাদের যে আন্দোলন তারা করে সেটা করে তারা যদি রাষ্ট্রটাকে ওই শ্রেণীটার হাতে তুলে দিতে পারে, এটা তারা তাদের বিজয় হিসাবে দেখবে এবং তাদেরকে এরা হুজুর হিসাবে মানবে। এছাড়া আর কি হতে পারে? আরেকটা হতে পারে এরা অত্যন্ত জনপ্রিয়, কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদী জামাতের অধীনে যারা আছে এরা এতই সংগঠিত যে ফরহাদ মজার যদি কোনো বক্তৃতা দেয়, ইলিয়াস যদি কোনো ভিডিও তৈরি করে, এগুলোর সাথে সাথে এই জঙ্গি জামাতের যে মোটামুটি 2 কোটি সমর্থক গোষ্ঠী আছে তাদের কাছে কিন্তু সাথে সাথে চলে যায়। এরা ঐক্যবদ্ধভাবে সেগুলা দেখে এবং বিপরীতে যেটা বোঝা যায় যে না, অনেক বিএনপি আওয়ামী লীগও এদেরকে দেখে, সেটা আছে, কিন্তু মূলত বিএনপি আওয়ামী লীগ যদি পিনাকির ভিডিও নাও দেখে থাকে, ধরেন বিএনপি আওয়ামী লীগ আজকে পিনাকির ভিডিও দেখা বন্ধ করে দিল, তাহলেও পিনাকির কিন্তু প্রতিটা ভিডিও দেখবেন যে আপনার ইউটিউবে দেওয়ার পরই কিন্তু 2-3 লাখ লোক দেখেছে। কারণ এই 2-3 লাখ হলো পুরোটাই জঙ্গি এবং পুরোপুরি সংঘবদ্ধ, এরা সংঘবদ্ধ 71-এর আপনার ঘাতক বাহিনীর এরা উত্তরাধিকার। এরা পাকিস্তানকে ফলো করে, পাকিস্তান যে বাংলাদেশে প্রতিশোধটা নিতে চায় ভারতের উপর, সংখ্যালঘু হিন্দু শ্রেণীর উপর, এবং বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করে বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলধারার উপর, সেটার এরা অংশ হয়ে গেছে। সেই অংশ হওয়ার কারণে এরা যেই ক্রাইম অলরেডি বাংলাদেশে করে ফেলেছে সেটা থেকে তো এরা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। চিন্তা করেন, জঙ্গি উত্থানের পর যেসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সব কিছুতে কিন্তু এই জঙ্গিগুলা কিন্তু আপনার তাদেরই পরামর্শ অনুযায়ী হয়েছে। যেসব ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে, মুক্তিযুদ্ধের সব চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যেভাবে ভাঙ্গা হয়েছে, প্রতিটাতে কিন্তু এই খুনিগুলা রক্ত লেগে আছে না? ফরহাদ মজার, পিনাকি, এরা কি কখনো এই অপরাধ থেকে ফিরে আসতে পারবে? 18 কোটি মানুষের একটা দেশ ধ্বংস করে ফেলার পর, এটা 1-2টা মানুষ তো খুন করা নাই, 18 কোটি মানুষকে খুন করে ফেলা। তারপরে এখানে যে অপরাধটা হয় সেখান থেকে আসলে আদৌ কেউ ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে না। ফলে এই ফরহাদ মজার গং কখনো তাদের ভুল স্বীকার করবে না। আমরা যেসব আমি যেটা বলেছিলাম যে সমব্যথী কিংবা সংবেদনশীল কিংবা ভালো মানুষ যারা জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত হয়েছিল, হ্যাঁ, সেখানে সম্পৃক্ত হওয়ারও তাদের বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, তারপরও যে তারা অহংকারকে ত্যাগ করতে পেরেছে, ভবিষ্যৎমুখী হতে পেরেছে, তাদেরকে তো আমি সাধুবাদ জানাই। কিন্তু ফরহাদ মজার কি কোনোদিন ফিরে আসতে পারবে? আর ফিরে আসলেও কি অন্য যাদের নাম আজকে নিয়েছি তারা যেভাবে মানুষের চোখে ভালো হয়ে যাচ্ছে, ফরহাদ মজারের কি সেই সুযোগ আছে? এত খুনের পর, রাষ্ট্রের এত সম্পদ ধ্বংসের পর, রাষ্ট্রকে এত বছর পিছিয়ে দেওয়ার পর, সলিমুল্লাহ, ফরহাদ মজার, পিনাকি, এদের তো পরিপূর্ণভাবে কিন্তু জামাতের সাথে লেগে থাকা ছাড়া এদের আর কোনো উপায় নাই। এখন দেখবেন বাংলাদেশের যে 2 কোটি মানুষ জুলাই জঙ্গি উত্থান করেছে, এরা এখন আগের যেই কোনো সময়ের তুলনায় কিন্তু অনেক বেশি ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ ওদের হতে হবে, কারণ এটা ওদের অস্তিত্বের প্রশ্ন। জুলাই জঙ্গি উত্থান জীবিত থাকা, এটা কিন্তু ওদের অস্তিত্বের প্রশ্ন। সেই জন্য যা যা করার এরা সেটা করবে। এবং এই যে ক্রিমিনাল ফরহাদ মজার বলল যে বাংলাদেশ আমেরিকার হাতে, এটা কিন্তু ওর একটা দুঃখও যে সত্যি সত্যি যেটা ভেবেছিল জঙ্গিরাই এই রাষ্ট্রটা শাসন করবে, যেটা পিনাকি, ফরহাদ মজার এরা চেয়েছিল যে বিপ্লবী সরকার করে আত্মঘাতী জঙ্গি সার্জিস নাহিদ এগুলোকে দিয়ে, মানে প্রধান নেতা, দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা করে যে বিপ্লবী সরকার করতে চেয়েছিল, সেটা ব্যর্থ হওয়ার যে জ্বালা, এরা কিন্তু সেই জ্বালাটা বুঝতে পারছে না। কিন্তু এটাও তো সত্য, ওই জঙ্গিগুলাকে দিয়ে যদি তারা তখন যদি আপনার সেই বিপ্লবী সরকার করত, ইউনুসকেই তো তারা তখনও সেটার প্রধান বানাতো, তাহলে বাংলাদেশ আজকে কত বেশি ধ্বংসপ্রাপ্ত হতো, এবং কত তাড়াতাড়ি কিন্তু এই ফরহাদ মজার, পিনাকি, এদের বিরুদ্ধে মানুষ খেপে উঠত। আমার সবচেয়ে দুঃখ লাগে এবং কষ্ট হয় যে ওদের ওই উদ্দেশ্যটা পূরণ হলো না, যে কোনো কারণেই হোক, যে বিপ্লবী সরকার করা। ওটা করলে কিন্তু বাংলাদেশের মানুষ এতদিনে এই যে জুলাই 24-এর জঙ্গি উত্থানটা যে এখনো অমীমাংসিত রয়ে গেছে, এখনো যে
ক্রিমিনালরা শাস্তির আওতায় আসতে পারে, তাদেরকে আনা হয়নি বা আনতে আরো সময় লাগবে, এটা কিন্তু তখন আর লাগতো না। এত কথা বললাম এই জন্য যে সব জুলাই জঙ্গি, লাল বদর, তারা চাইলেও কিন্তু বাংলাদেশের মূল ধারায় আর ফিরে আসতে পারবে না। এবং এতে ওদের শিক্ষা দীক্ষা যার যত বেশি, তার তো এখানে আপনার তার লজ্জাটাও তত বেশি ফিরে আসার ক্ষেত্রে। ফলে সবচেয়ে বিখ্যাত যারা অলরেডি হয়ে গেছে, এই যে ফরহাদ মজার, সলিমুল্লাহ, এরা ফিরে আসতে পারবে না। কারো কারো আবার ফিরে আসার কোনো পথ নাই, যেমন পিনাকি কিংবা মাহমুদুর রহমান। কিন্তু বাকি যারা ছিল, যারা অপেক্ষাকৃত কম বিখ্যাত, যাদের নাম বলেছি দ্বিতীয়বার বলতে চাই না, তারা কিন্তু সবই বুঝতে পেরেছে এবং এই ক্রিমিনালগুলোও কিন্তু বুঝতে পারছে। কিন্তু কারো ফেরার পথ রয়েছে, কারো ফেরার পথ নাই। এটা তাহলে আমরা কি দিয়ে পার্থক্যটা করবো? পার্থক্যটা হলো, যাদের হাতে খুন লেগেছে তার ফেরার পথ নাই। ফরহাদ মজারের হাতে খুন লেগেছে, পিনাকির হাতে খুন মানে রক্ত লেগেছে, ইলিয়াসের হাতে রক্ত লেগেছে, এনসিপি যা নামক আত্মঘাতী সন্ত্রাসীদের যে দল আছে, প্রতিটা সন্ত্রাসীর হাতে রক্ত লেগে গেছে। আর যারা ফিরে এসেছে ওদের হাতে কিন্তু রক্তটা লাগেনি। আর মনে রাখবেন, যদি একবার আপনি খুন করে ফেলেন, আপনার হাতে যদি একবার রক্ত লেগে যায়, তাই না, পৃথিবীর আইনে কি, কিন্তু সব পৃথিবীতেই সবচেয়ে বড় ক্যাপিটাল পানিশমেন্ট বলে, বা ক্যাপিটাল পানিশমেন্ট তো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড যেখানে নাই সেসব দেশেও সর্বোচ্চ শাস্তিটাই ওদেরকে দেয়া হয়। আমাদের তো বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। তো ওদের তো ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে। ফলে ওরাই জুলাই জঙ্গি উত্থানের এই ব্যর্থ জঙ্গি উত্থানকে তারা সফল করতে চাইবে এবং এই রাস্তায় ওরা পড়ে থাকবে। এখানে ওদের ধ্বংস সাধিত হবে। আমরা যদি দ্রুত বাংলাদেশকে উদ্ধার করে এদেরকে শাস্তির আওতায় নাও আনতে পারি, এরা এই হতাশাতেই কিন্তু সবগুলা মরে যাবে। আর বাংলাদেশ সত্যি সত্যি একদিন বাংলাদেশের মূল ধারার হাতে, সেই মুক্তিযুদ্ধের লোকজনের হাতেই কিন্তু ফিরে আসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী 24শে মে ভারত সফরে যাচ্ছেন, এমন খবর আমরা গত 10ই মের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তবে নতুন এবং সবচেয়ে চমকপ্রদ খবর হলো, দিল্লি সফর শেষে মার্কো রুবিও একদিনের ঝটিকা সফরে কলকাতাও যেতে পারেন। যদি তিনি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সফরে যান, তবে সেটি হবে হিলারি ক্লিন্টনের পর দীর্ঘ 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর। ঘটনা কিন্তু এখানেই শেষ নাই। গত 12ই মে বেশ নাটকীয়ভাবে এবং প্রথা ভেঙে গুয়াহাটিতে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। এ নিয়ে ভারতের কূটনৈতিক পাড়ায় এখন তুমুল শোরগোল আর চুল চেরা বিশ্লেষণ চলছে। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের কাছে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? অথচ 2012 সালের সফরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। মমতা ব্যানার্জির সাথে তিস্তা চুক্তি নিয়ে মধ্যস্থতার চেষ্টাও করেছিলেন। তাহলে মার্কো রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় কেন পা রাখছেন না? তবে কি মার্কিনদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে, নাকি 2026-এর নির্বাচনের পর গঠিত ঢাকার নতুন সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও সামরিক সুবিধা নিশ্চিত করে ফেলেছে ট্রাম্প প্রশাসন, যার কারণে আলাদা করে ঢাকা আসার আর প্রয়োজন দেখছে না রুবিও? নাকি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশের চাইতেও ভারতের এই সীমান্ত রাজ্যগুলোকে এখন বেশি ট্রাস্ট করছে ট্রাম্পের পররাষ্ট্র দপ্তর? নাকি বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি করতে পারলে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোই এখন ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে বড় কনসার্ন হয়ে গেছে? প্রশ্ন উঠছে, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের আসল ছকটাই বাকি। দীর্ঘ 14 বছর পর মার্কিন কূটনীতির এই আকস্মিক ইউটার্ন এবং সীমান্ত রাজ্যগুলোর দিকে ট্রাম্প প্রশাসনের এই বিশেষ নজরদারির পেছনের আসল রহস্য কি? পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট হিসেবে মার্কো রুবিওকে বলা চলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ক্যাবিনেট মন্ত্রী। ক্ষমতার প্রোটোকলে 4র্থ স্থানে থাকলেও মার্কিন বিশ্ব রাজনীতি ও কূটনীতির কারণে তার পদটি অত্যন্ত প্রভাবশালী। মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে চীনকে প্রতিহত করা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট সামলানোর পুরো চাবিকাঠি মার্কো রুবিওর হাতে। ট্রাম্পের প্রশাসনে তার কথার ওজন অনেক বেশি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে এই মার্কো রুবিও আগামী 24 থেকে 26 মে ভারত সফরে যাবেন। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দিবেন। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে গঠিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবদে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য এই সম্মেলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। কূটনীতিকদের মতে রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরেই নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দৈনিক আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি সফরের ফাঁকেও রুবিও একবার কলকাতা ছুঁয়ে যাবেন বলে মার্কিন সূত্র দাবি করছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা মার্কো রুবিওর এই সফরকে প্রতীকী অর্থে রামের বনবাস থেকে ফেরার সাথে তুলনা করেছেন। দৈনিকটির খবরে বলা হয়েছে, মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপন্থী সরকার গঠিত হয়েছে। আর এরই মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে এই রাজ্যের গুরুত্বের প্রশ্নে রামচন্দ্রের বনবাসের মেয়াদ সংক্রান্ত হিসাব প্রাসঙ্গিক হয়ে উঠছে। 14 বছর বনবাসে ছিলেন রাম, তারপরে অযোধ্যায় ফিরেছিলেন। পশ্চিমবঙ্গের ঠিক 14 বছর পরে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথির আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষবার কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফরে গিয়েছিলেন 2012 সালের মে মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন ছিল বছর 3। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছিলেন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ভারত বাংলাদেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হিলারির সেই কলকাতা সফরের পর থেকে আর কোনো শীর্ষ মার্কিন কর্তাকে পশ্চিমবঙ্গ সফরে যেতে দেখা যায়নি। গত 14 বছরে, বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রথম ও তৃতীয় বিশ্বের প্রায় সব রাষ্ট্রের শীর্ষ নেতাদেরই বারবার ভারত সফরে আসতে দেখা গিয়েছে, কাউকে একবার, কাউকে একাধিকবার। এই সময়ের মধ্যে ভারতে কখনো G20 শীর্ষ সম্মেলন হয়েছে, কখনো ব্রিক্স শীর্ষ বৈঠক হয়েছে, কোনো কর্মসূচি দিল্লিতে হয়েছে, কোনোটি আহমেদাবাদে, কোনোটি মুম্বাইয়ে, এমনকি কোনোটি তামিলনাড়ুর মহাবলীপুরমেও হয়েছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ বাদ থেকে গিয়েছে। তাও ভারতীয় গণমাধ্যমের কাছে বিষয় হলো, মার্কো রুবিও কেন হঠাৎ করে কলকাতায় যাচ্ছেন। দর্শক, 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। 2012 সালের 4 মে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং 6 মে বাংলাদেশ সফর শেষে কলকাতা যান। সে সময় প্রকাশিত বিবিসি বাংলার খবর থেকে জানা যাচ্ছে, ওই সফরে ঢাকায় এসে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রামীণ ব্যাংকের পক্ষে ওকালতিও করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কর্মকাণ্ড যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে সেটা নিশ্চিত করা জরুরি। যার অর্থ হলো, হিলারি সেবারের ঢাকা সফরের মূল লক্ষ্য হয়েছিল ডক্টর ইউনূসকে সাহায্য করা, আর তার কলকাতা সফরের মূল কেন্দ্রবিন্দু দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 14 বছর পর 2026 সালের মে মাসে এসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন আবার কলকাতায় আসার ছক কষছেন, তখন সমীকরণটি সম্পূর্ণ উল্টে গেছে। রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় পা রাখছেন না। তাহলে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব একেবারেই কমে গেছে? আসল সত্য হলো, ট্রাম্প প্রশাসনের কাছে ট্রানজিশনাল ডিপ্লোমেসি বা ব্যবসায়িক কূটনীতির কারণে ঢাকার সাথে আমেরিকার লেনদেন অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে যখন নতুন সরকার গঠিত হলো, ওয়াশিংটন কালক্ষেপণ না করেই ঢাকার কাছ থেকে তাদের সব কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে। গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত চুক্তি ART স্বাক্ষরিত হয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের সামরিক আবদার আকসা বা লজিস্টিক সাপোর্ট চুক্তির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ঢাকা। ফলে কট্টর চীন বিরোধী মার্কো রুবিও এই মুহূর্তে ঢাকাকে আলাদা করে তুষ্ট করার কোনো ডিপ্লোম্যাটিক প্রয়োজন দেখছেন না, বরং তার পুরো মনোযোগ এখন ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে। তাহলে আসামে কি এমন ঘটলো যে ট্রাম্পের পরম বন্ধু এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে প্রথা ভেঙে গুয়াহাটিতে ছুটে যেতে হলো? এর পিছনে রয়েছে বৈশ্বিক রাজনীতির অন্যতম মাস্টার স্ট্রোক, যাকে বলা হচ্ছে সিলিকন ডিপ্লোম্যাসি। আসামের জাগিরোডে টাটা গ্রুপের নেতৃত্বে ভারতের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর বা চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হচ্ছে।
বর্তমান প্রযুক্তির বিশ্বে এই সেমিকন্ডাক্টর চিপ হলো নতুন খনিজ তেল, আর এই খাতে আমেরিকার রয়েছে বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও প্রযুক্তিগত বিনিয়োগের প্রস্তাব। কিন্তু এর একটা ভূ রাজনৈতিক দিকও আছে। আসামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এর এক পাশে চীন সীমান্ত, অন্য পাশে বাংলাদেশ ও মিয়ানমার। হিমন্ত বিশ্ব শর্মা শুধু আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি উত্তর পূর্ব ভারতের বিজেপির প্রধান চাবিকাঠি। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে চীনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই সেমিকন্ডাক্টর হাবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর পূর্ব ভারতের করিডোরগুলোতে মার্কিন নজরদারি বাড়াতে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন শক্তিশালী আঞ্চলিক নেতার সাথে সরাসরি সংযোগ রাখা কতটা জরুরি। তাহলে প্রশ্ন উঠতে পারে, রুবিও কেন এখন কলকাতায় আসছেন? মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় $20 বিলিয়ন বিনিয়োগের কথা চলছে, তার একটি বড় অংশ এই নতুন পশ্চিমবঙ্গে আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের অন্যতম মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব ঠেকানো। কোয়াডের সদস্য দেশগুলো ঠিক তাই চায়। মার্কো রুবিও মার্কিন রাজনীতিতে একজন চরম চীন বিরোধী হিসেবে পরিচিত। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্যই হলো এই অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রুখে দেওয়া। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা কিংবা বঙ্গোপসাগরে চীনের যে নৌ তৎপরতা, তা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গকে সরাসরি স্পর্শ করে। মার্কিন রণতরী বা সামরিক কৌশল যদি এই অঞ্চলে কাজ করতে হয়, তবে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর লজিস্টিক সাপোর্ট এবং পলিটিক্যাল স্থিতিশীলতা আমেরিকার জন্য সবচেয়ে বড় কনসার্ন বা উদ্বেগের কারণ। আমেরিকার লক্ষ্য হলো বাংলাদেশকে এককভাবে প্রভাবিত করার চেয়ে ভারতের সীমান্ত রাজ্যগুলোকে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বলয়ে বেঁধে ফেললে চীনের উপর চাপ সৃষ্টি করা অনেক বেশি সহজ হবে। কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে শুরু হওয়া দর কষাকষির পর বর্তমান সরকারের আমলে মার্কিন প্রশাসন এরই মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আকসা চুক্তিটি সই হওয়ার পথেই রয়েছে। এটি সই হলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহার করার আইনি অধিকার পেয়ে যাবে। রক্ষণাবেক্ষণ, রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্টের নাম করে মার্কিন যুদ্ধজাহাজগুলো তখন নিয়মিত অবস্থান করবে বঙ্গোপসাগরে। শুধু তাই নয়, এর পাশাপাশি জেসমিয়া চুক্তিটি স্বাক্ষরিত হলে এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও ঢাকা সরাসরি ক্লাসিফাইড সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারবে, যার ফলে পুরো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক রুটগুলোর উপর মার্কিন সার্ভেলেন্স বা নজরদারি ব্যবস্থা বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ট্রাম্প যে চিঠি দিয়েছিলেন, সেখানেও এই সামরিক চুক্তির কথা বলা ছিল। যদিও আকসা এবং জেসমিয়া চুক্তি দুটি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার সেটি না করে দিয়েছিল। উল্টো শেখ হাসিনা বারবার অভিযোগ করেছিলেন, আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় এবং তিনি তাতে রাজি না হওয়াতেই নাকি তাকে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার সাথে সম্পর্ককে অলরেডি একটি সুনির্দিষ্ট চুক্তির ফ্রেমে বেঁধে ফেলেছে। কিন্তু চীনকে ঠেকাতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যা করতে চায়, সেটি শতভাগ সফল করতে হলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোকে তাদের ভীষণ দরকার। আর এই সব রাজ্যই এখন ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। ট্রাম্পের বর্তমান পররাষ্ট্র দপ্তর এখন মনোযোগ দিচ্ছে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে, যেখানে একদিকে রয়েছে বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাণিজ্য, আর অন্যদিকে রয়েছে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার ভূ রাজনৈতিক ছক। ফলে মার্কো রুবিওর এই সম্ভাব্য কলকাতা সফর এবং আসামে মার্কিন দূতের উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই নতুন মেরুকরণে বাংলাদেশ এবং ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর ভবিষ্যৎ সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে তার চেয়ে বড় কথা, ভারত এখন বাংলাদেশ ইস্যুতে মার্কিনীদের কি শর্ত বা রিকোয়েস্ট জুড়ে দেয়, সেটি হয়ে উঠবে বাংলাদেশের জন্য ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকটা হঠাৎ করেই সিদ্ধান্ত হতে যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধান অচিরেই বাংলাদেশ সফর করবেন। কেন এই সফর? এর মধ্য দিয়ে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ? এর পাশাপাশি রয়েছে ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে
মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন এবং আমেরিকায় থেকে তিনি আরো একটি বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে হঠাৎ করেই বাংলাদেশ অনেকটা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে, নাকি ইনুস যে ভারতকে শত্রু বানিয়ে চীন পাকিস্তানমুখী যে কূটনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় তারেক রহমান একই কাজ করছেন? এই প্রশ্নটি উঠেছে। আপনারা জানেন যে কদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবার পরেই গতকাল বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে তারা একটি নোট ভার্বাল পাঠিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বাংলাদেশ সফরে আসতে চান। এখনো ডেট ঠিক হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে অচিরেই তারা বাংলাদেশ সফরে আসবেন। তারা বাংলাদেশ সফরে কেন আসবেন এটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারের এক্সটেনশন হিসেবেই তারেক রহমান কাজ করছে, বিশেষ করে কূটনীতির দিক দিয়ে সেই চীনমুখী, সেই পাকিস্তানমুখী, সেই তুরস্কমুখী। এবং পাকিস্তানের সাথে তার দহরম মহরমটা আগের চাইতে এখন অনেক বেশি। যেমন ভারতে আগে বাংলাদেশের সরকারি প্রশাসনের কর্মকর্তারা প্রশিক্ষণে যেতেন, এখন সেটি বন্ধ করে তারা এখন পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন। এই মুহূর্তে সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের লাহোরে তাদের যে সিভিল সার্ভিস একাডেমি আছে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাংলাদেশে এডুকেশন এক্সপো হচ্ছে, পাকিস্তান সরকার স্কলারশিপ দিয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে চাচ্ছেন এবং অনেকেই যাচ্ছে। বাংলাদেশের কোনো কোনো মন্ত্রী বলছেন যে তারা ফরেন ইনভেস্টমেন্ট আনার ব্যাপারে পাকিস্তানের মডেল ফলো করবেন। পাকিস্তানের মডেলটা কি? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাটা কি? পাকিস্তানকে তো অনেকেই বলে ফকিন্নি রাষ্ট্র, তারা তো মধ্যপ্রাচ্যের কাছ থেকে ভিক্ষা এনে রাষ্ট্র চালায়। তো বাংলাদেশ কি এখন পাকিস্তানের সেই মডেল ফলো করবে? বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসার যে পোটেনশিয়ালস আছে সেটা ধ্বংস করে গেছে ডক্টর ইউনূস। অনেকদিন ধরেই কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। একমাত্র তুরস্ক মাঝে মধ্যে অস্ত্র কারখানা করবে বলে আওয়াজ দেয়, এর বাইরে কিন্তু ফ্রুটফুল কোনো ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি এবং এটা আসার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। অনেকেই বলছেন যে মার্কিন যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, তার অধীনে আসলে বাংলাদেশে বিনিয়োগ করে ওই ঝুঁকির মধ্যে তারা জড়াতে চাচ্ছে না। সুতরাং বাংলাদেশে যত পারা যাক আমেরিকান ইনভেস্টমেন্ট আনতে হবে, কিন্তু আমেরিকান ইনভেস্টমেন্ট আসার মতো এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর ফরেন ইনভেস্টমেন্টের কিছু পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটা হলো রাজনীতির স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা বাংলাদেশে এই মুহূর্তে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র চলছে, ভবিষ্যতে আরো অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাবো। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কে আসবে? এছাড়া আরো কিছু প্রি রিকুইজিট আছে, যেমন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এগুলো এখন থ্রেটের মুখে পড়ে গেছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, আরো অনেক রকমের সমস্যা আছে। তো এই অবস্থায় বাংলাদেশ একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে, আর একদিকে ভারত থেকে দূরে চলে যাচ্ছে, অথচ তারেক রহমান দেশে ফিরেছে ভারতের কাছে মুচলেকা দিয়ে। তো এই যে পাকিস্তানমুখী কূটনীতি এবং ভারত থেকে দূরে সরে যাওয়া, এটা ঢাকা না দিল্লি এই সস্তা সেন্টিমেন্টের স্লোগানের রাজনীতি হতে পারে, কিন্তু বাস্তবে ভারতকে দূরে ঠেলে দিয়ে পাকিস্তানমুখী রাজনীতি, পাকিস্তানমুখী কূটনীতি, এইটার রেজাল্ট কি হবে সেটা নিয়েই এখন আলোচনা চলছে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এই মুহূর্তে দীর্ঘদিন পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে। পাকিস্তান তো বিশ্ব রাজনীতিতেও একটা লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিত, তারা আমেরিকার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে এবং এই যে ইরান যুদ্ধে ইরান আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে পাকিস্তান যখন ব্যর্থ হয়েছে, তখন পাকিস্তানের রিকোয়েস্টে সিনে এসেছে চায়না এবং ট্রাম্পের ফেস সেভ করার জন্য চায়নাকে এখন অনুরোধ করা হচ্ছে যেন এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধটা একটা কোনো মতে একটা মানে সবার মুখ রক্ষা করে একটা সমাধান আনতে। তো এই অবস্থায় মানে প্রধানমন্ত্রী আসলে কি হবে? সামরিক চুক্তি করবে, বাণিজ্য চুক্তি করবে, কূটনীতিতে নতুন যে সম্পর্ক সেটা আরো বেশি স্ট্রেনদেন করবে, এর কোনোটার ফলেই কি বাংলাদেশ উপকৃত হবে কিনা? আর ভারতকে দূরে ঠেলে দিলে বাংলাদেশের
কি লাভ কি ক্ষতি সেই হিসাবটাও করা উচিত। কারণ ভারত চায় যে নেইবার্স ফার্স্ট, তাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, এবং ভারতের সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে দুজনেরই দুজনকে প্রয়োজন। বাংলাদেশ তার নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে যে কদিন আগে যে তেলের ক্রাইসিস হলো, তখনও কিন্তু ভারতের কাছেই হাত পেতেছে, এবং ভারত তাই যে নির্মিত যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে বাংলাদেশকে ডিজেল দিয়েছে। আবার চাল বলেন, কাঁচামরিচ বলেন, মশলা বলেন, অনেক কিছুই আমরা ভারতের কাছ থেকে কম দামে পেয়ে থাকি। এছাড়াও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুই দেশেরই লাভ। কিন্তু বর্তমান তারেক রহমানের কূটনীতি যেভাবে দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স দিয়ে বিএনপির যাত্রা শুরু, আইএসআর পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্টে যে দলটার জন্ম হয়েছিল, তারা কিন্তু তাদের সেই মূল রাজনীতিতেই ফিরে গেছে। মাঝখান থেকে ভারত যে এক ঝুড়িতে সব ডিম রাখবে না বলে তারা বিএনপির সাথেও আপোষ করেছিল, মনে হয় ভারতের দিক দিয়েও এটি নিয়ে চিন্তা ভাবনা চলছে, এবং ভারতের অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা এই ব্যাপারটিতে অসন্তুষ্ট। তারা বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক চায়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে আচরণগুলো করা হচ্ছে সেটা ভারতের জন্য খুব একটা ভালো নয়। এইদিকে একদিকে পাকিস্তানের দিকে ঝুঁকে যাওয়া, ভারতকে অবজ্ঞা করা, এটা নিয়ে যেমন চলছে, ঠিক তখনই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থী, যিনি চায়না সফর সংক্ষিপ্ত করে, আমি আগেই বলেছিলাম, তাকে ওয়াশিংটন ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি গিয়েছিলেন। অনেকগুলো ইস্যু ছিল, যেমন চায়নার সাথে এত দহরম মহরম আমেরিকার পছন্দ হয়নি, আবার সেই আমেরিকা নিজেই এখন চায়নার কাছে যে ধারণা দিচ্ছে, সো এই জায়গাটা একটু প্যাচ খেয়েছে। কিন্তু ডক্টর খলিল নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে গিয়ে তিনি সভাপতি নির্বাচিত হলে কি করবেন সেই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন, এবং তিনি এত বেশি কথা বলেছেন যে অনেকেই বলেছেন যে এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা। জাতিসংঘ ইজ এ ডাইং অর্গানাইজেশন, জাতিসংঘ এখন তার কোনো গুরুত্বই নাই, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছে। তো সেই সংগঠন, এবং তার প্রচন্ড ফান্ড ক্রাইসিস চলতেছে, সেইখানে তারা যা যা করতে চেয়েছেন তাতে অনেকেই মুখ টেপে হেসেছেন। এবং ওদিকে সাইপ্রাসের যিনি ক্যান্ডিডেট, সাইপ্রাস কিন্তু একটা অর্থোডক্স খ্রিস্টিয়ান কান্ট্রি, সো একদিকে ইউরোপিয়ান কান্ট্রি, তারা 1 বছরের মতো ক্যাম্পেইন করছে, অ্যান্টি আমেরিকান লবিটা সাইপ্রাসকে সমর্থন করছে, সো খলিলের সামনে কিন্তু খুব ইজি ওয়ে আউট নেই। পাশাপাশি ডক্টর খলিলের বিরুদ্ধে বেশ কিছু লিখিত কমপ্লেইন জাতিসংঘে জমা পড়েছে, তার অতীত জীবনের কর্মকাণ্ড, আপত্তিকর অনেক কিছুই জাতিসংঘের কাছে লিখিতভাবে জমা দিয়েছে আমেরিকার প্রবাসী বেশ কিছু গ্রুপ। তো সেটা নিয়েও ডক্টর খলিল একটু বিব্রতকর অবস্থা আছে। এর মধ্যেও তিনি আমেরিকার সাথে এই জ্বালানি নিরাপত্তা বিষয়ক কৌশলগত সহযোগিতা প্রণয়নের জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছেন, এবং সেই এমওইউর অধীনে আমেরিকা থেকে বাংলাদেশ কম দামে এই জ্বালানি কিনবে, বিশেষ করে যে এলএনজি আছে। যে এখন বলেন, যে জিনিস আমরা বাজার থেকে 10 টাকায় কিনতে পারি, সেটা আমেরিকার থেকে কিনে আমরা 13-14 টাকায়, সেটাকে বলা হচ্ছে যে এটা কস্ট ইফেক্টিভ পারচেজ, ব্যয় সাশ্রয়ী পারচেজ। মানে দেশটাকে এমন ভাবে বিক্রি করা হচ্ছে, দেশটার অর্থনৈতিক মেরুদণ্ড একদম ভেঙে দেওয়া হচ্ছে, এবং এটা রীতিমতো কৃতদাসের মতো আচরণ করছে বাংলাদেশ। এবং ডক্টর খলিল এই যে এমওইউটা সাইন করলো, এবং সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো কথা নেই। যেসব বুদ্ধিজীবী পান থেকে চুন খসলে একেবারে তেতে উঠতেন, তারা অনেকদিন ধরেই কিন্তু শীত নিদ্রায় আছেন। সে আনু মোহাম্মদ, আজকাল শুনি মাহা মির্জা, আবার ডলার পায়নি বলে ওদিকে ফরহাদ মজারও বেশ ক্ষুব্ধ দেখলাম। তো আমেরিকার কাছে আর কত নাকে খত দিতে হবে, আর কত গোলামি করতে হবে, তারেক রহমান সরকারের কাছে আমাদের এই প্রশ্নটি থাকলো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক